আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব হচ্ছে আইসিটির উপর। মানে তোমাদের তো যারা সিলেটবাসী আছো তাদের তো হচ্ছে পরীক্ষা সামনেই, আর তোমাদের যারা অন্যান্য যে বোর্ডগুলো আছো তাদেরও তো পরীক্ষা সামনে আসতেছে। এই জন্য আমরা আগে থেকেই 2 দিন আগে থেকেই আমরা হচ্ছে সাজেশনটা দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের এই যে ইংলিশের যে বন্ধটা আছে এই বন্ধটাকে কাজে লাগাতে পারো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলো শুরু করা যাক। আমরা যে অ্যানালাইসিসটা তোমাদেরকে করছি, এইটা হচ্ছে বিগত 5 থেকে 6 বছরের উপর। ওকে, আমি হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস করলাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে একটা কমন টাইপ আছে। ওকে, একটা কমন টাইপ, ওই কমন টাইপ থেকেই প্রতি বছর তোমার প্রশ্ন হচ্ছে, প্রতি বছর। আইসিটির ক্ষেত্রে, অন্য সাবজেক্টের ক্ষেত্রে কি বলতে পারবো না, অন্য সাবজেক্টের ক্ষেত্রেও প্রায় সেম, বাট আইসিটির ক্ষেত্রে বেশি, কারণ এখানে টপিক কম কিন্তু প্রশ্ন আসছে বেশি করে, বুঝছো? এই জন্য টপিক বাই টপিক পড়তে হবে, আন্দাজে পড়া যাবে না বা আন্দাজে বোর্ড প্রশ্ন সলভ করা যাবে না। টপিক বাই টপিক শেষ করতে হবে, তাহলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করতে পারবা আইসিটির ক্ষেত্রে। এখন আইসিটি তোমার A+ পাওয়ার পিছনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিভাবে আমি তোমাকে বলি, দেখো, তোমার দেখো যে বাংলা, তারপর ইংরেজি, এই দুইটাই কিন্তু A+ উঠানো একটু সো টাফ, টাফ মতো একটু, একটু হইলেও টাফ। ওকে, A+ উঠানো। বাট তুমি যদি এই জিনিসটা তুমি আইসিটির ক্ষেত্রে ভাবো, আইসিটির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা সহজ। কারণ কি? কারণ এখানে হচ্ছে 25 মার্ক তোমার প্র্যাকটিক্যালে পাচ্ছ। ওকে, ওয়েট, আমি একটু মুছে নিই জিনিসটা। দেখো, তুমি 25 মার্ক পাচ্ছ প্র্যাকটিক্যালে, আর এমসিকিউ পড়তে হচ্ছে 25টা, তুমি মিনিমাম 20-22টা পারবা। ওকে, সহজে, আহামরি বেশি বেশি কঠিন আসে না, আমি বুঝাই দেবো যে কীভাবে পড়তে হবে। আর তারপরে দেখবা যে তোমার এখান থেকে সিকিউতে আর সামথিং তোমার হচ্ছে উঠে চলে আসে। ঠিক আছে, তুমি ধরো আনুমানিক যদি সিকিউ তুমি হচ্ছে ভালোভাবে অ্যান্সার করতে পারো, তুমি 42 এখান থেকে পাবা, আনুমানিক তুমি 42 পেয়ে যাবা, 42, 43, 44 পেয়ে যাবা যদি ভালো অ্যান্সার করতে পারো। তাহলে অ্যাভারেজ একটা তুমি হিসেব করলে দেখতে পাবা যে তোমার 25 + 20 যদি আমি 42 করি, তাহলে দেখবা যে অলরেডি তুমি 87 পেয়ে আছো। এই হিসাবে তুমি 87 পেয়ে আছো। এখন তুমি বলবা যে ভাই আমার তো এমসিকিউ খারাপ হয়, তুমি এমসিকিউ এখান থেকে কমাও, তোমার এমসিকিউ 20টা জায়গায় 15টা হলো, সমস্যা কি? 20টা জায়গায় 15টা হলো, তাহলে এখান থেকে 5 বাদ দিলে কথা হচ্ছে 85, সরি 85 না, সরি 82 হবে এখানে। তাহলে 82% তুমি মার্ক একেবারে ইজিলি ভাবে, সর্বনিম্ন তোমার 82 মার্ক উঠানো যাবে একেবারে ইজি সিস্টেমে। ঠিক আছে, আমরা এইটা দেখার চেষ্টা করব। আর তোমরা যারা মনে করতেছো যে ভাইয়া বাংলা আর ইংরেজিতে তো আমাদের প্লাস মিস যাচ্ছে, তাহলে হয়তো আমরা A+ পাবো না, জিনিসটা এরকম না। সম্পূর্ণই নির্ভর করতেছে তোমাদের ফোর্থ সাবজেক্টের উপর। ঠিক আছে, তোমরা যদি চাও যে ভাইয়া ফোর্থ সাবজেক্ট নিয়ে A to Z আমাদেরকে ভিডিও দেন, তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমি অবশ্যই একটা শিট বানাই দিব, একেবারে তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত ফোর্থ সাবজেক্টের কাজ কি, ফোর্থ সাবজেক্ট কী কাজে লাগে, ফোর্থ সাবজেক্টের অ্যাডমিশনে কি মানে প্রভাব ফেলে, তারপর আমাদের একাডেমিক লাইফে কিভাবে প্রভাব ফেলে, আমাদের জিপিএর উপর কিভাবে প্রভাব ফেলে, একেবারে A to Z আমি একটা 10 থেকে 15 মিনিটের ভিডিওর মধ্যে আমি বর্ণনা করে দিব। তোমরা যদি জিনিসটা চাও তাহলে অবশ্যই কমেন্ট জানিও। ওকে, আমরা এখন আমাদের আজকের টপিকে আসি। আজকের টপিকটা হচ্ছে আমাদের আইসিটি নিয়ে, আর আইসিটি সাজেশনটা আমরা তো বললাম যে 5 থেকে 6 বছরের অ্যানালাইসিস করে বানানো হয়েছে। সুতরাং তোমরা এটা পড়লে 100 to 100% কমন পাবা, একেবারে 100% কমন পাবা। সিকিউ 100%, 110% বলা যায় যে তুমি সিকিউ এখান থেকে কমন থাকবে। ওকে, আর এমসিকিউটাও আমি বলে দিচ্ছি যে কিভাবে পড়বা। ওকে, দেখো যে ভার্চুয়াল রিয়েলিটি আমরা প্রথম পড়বো, যে প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তোমার হচ্ছে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতে। ঠিক আছে, এইটা। এখন ভার্চুয়াল রিয়েলিটি তোমার এখানে কয়টা দিছি পয়েন্ট, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই 6টা পয়েন্টের মধ্যে দেখবা যে 3টা এসে বসে আছে, তোমার 3টা এসে বসে আছে, এবং এই 3টা টপিক থেকে তোমার একটা সিকিউ আসবে। মানে 6টা টাইপ দিয়েছি তোমাকে। ঠিক আছে, ভার্চুয়াল রিয়েলিটি, তারপর তোমার হচ্ছে রোবোটিক্স, সরি বায়োমেট্রিক্স, তারপরে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স, ন্যানো টেকনোলজি আর ক্রায়োসার্জারি। ঠিক আছে, এই যে 6টা টপিক, এই 6টা টপিক থেকে তোমার
তোমার দেখবা যে 3টা টপিক অলরেডি এসে আছে, মানে এসে বসে আছে, আর এই 3টা টপিকের মধ্যেই দেখবা যে তোমার গ এবং ঘতে চলে আসছে। বুঝছো, মানে কতটা সোজা করে দিলাম তোমাদের জন্য। আর এই অধ্যায় থেকে তোমরা মানবন্টনটা যারা জানো না, আমি তোমাদেরকে একটু বলে দিই। তোমার হচ্ছে এই 1 নম্বর অধ্যায় থেকে একটা সিকিউ হয়, সাধারণত একটা হয়। ওকে, সাধারণত একটা সিকিউ হয়। এইবার আমি সেকেন্ড অধ্যায় যাই, তারপরে আর একটু আলোচনা করবো না। এখন আপাতত এই অধ্যায়তে দেখো যে ভার্চুয়াল রিয়েলিটিটা তোমার হচ্ছে 4 স্টার, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর তোমার রোবোটিক্সটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে ন্যানো টেকনোলজিটা, এটাও গুরুত্বপূর্ণ। আর ক্রায়োসার্জারিটা, এটাও গুরুত্বপূর্ণ। তোমরা যদি পড়তে ইচ্ছা করে তোমরা 6টাই পড়বা, রিস্ক নিবা না, কোনোভাবে রিস্ক নিবা না। কারণ দেখা গেলো যে গত বছর দিছে সেটা এই বছর দিল না, তখন এই 6টা টাইপে যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, এর মধ্যে থেকে দিবি, এর বাইরে থেকে কিছু আসতেছে না। বাট তুমি যদি ওই পিয়াল ভাই বলেছে যে তোমার এই 4টা টপিক হচ্ছে গুরুত্বপূর্ণ, আমি বায়োমেট্রিক্স আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমি পড়ে গেলাম না, দেখা গেল যে গ নাম্বারে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে দিয়ে দিল, তখন এই জন্য আমি বলবো যে 6টাই পড়ে যাও, বাট গুরুত্ব দিবা তুমি এই 4 স্টারগুলা, ঠিক আছে, গুরুত্ব দিবা এই 4 স্টারগুলো বেশি করে, এই আর কি, তাছাড়া কিছু নেই। ওকে, চলো নেক্সট অধ্যায়ে আমি চলে যাই। নেক্সট অধ্যায় হচ্ছে আমাদের কমিউনিকেশন, ডাটা কমিউনিকেশন, দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে, কমিউনিকেশন সিস্টেম, এটার উপরে হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়টা। এখন তোমার ওখানে দিছে দেখো যে তোমার সে এই যে ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, সিমপ্লেক্স, এটা, তারপরে ওয়াইফাই ম্যাক্স, পার্থক্য সহ, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রথমটা দেখো 4 স্টার দিয়ে রাখছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই দেখবা। আর তারপরে ব্লুটুথ জিনিসটাও গুরুত্বপূর্ণ, দেখবা যে বাস্তব জীবনে যেটা যেটা ব্যবহার করতেছো ওইটাই তোমার পরীক্ষাতে আসতেছে। ওকে, বাস্তব জীবনে যেটার ব্যবহার বেশি ওইটা পরীক্ষাতে বেশি আসে। তারপর ল্যানের এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, বাট এই যে টপোলজি, এইটা তোমার 100% শিওর থাকো, 100 না, তুমি যদি 1000% দাও যে হ্যাঁ ভাইয়া এখান থেকে একটা প্রশ্ন আসবেই, অথবা গ অথবা ঘ, একটা টপোলজি থেকে আসবে প্রশ্ন, গ অথবা ঘতে যে কোনো একটা প্রশ্ন থাকবে এই টপোলজি থেকে, একদম বলে দেওয়া যায়। তুমি গত 5 থেকে 6 বছর প্রশ্ন দেখো যে আসছে কিনা। আমি তো ফাউ কিছু বলতেছি না, তোমরা বলবা যে ভাইয়া আপনি তো একেবারে ফাউল বকতেছেন, না না, বিষয়টা এরকম না, তোমার টেস্ট পেপার অনুযায়ী আমি কথা বলতেছি। ওকে, ক্লাউড কম্পিউটিং, এই যে এই জিনিসটাও তোমার খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এইটাও একটু ভালো করে পড়বা। আর নেটওয়ার্ক কেবল, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, তারপরে একটু পড়ে রেখো। এখানে কয়টা দিছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এখানে 7টা দিছি। এই 7টা টাইপে সুন্দর করে, একেবারে সুন্দর করে বই থেকে। এবার তুমি বলবা যে ভাইয়া এই টপিকগুলো আমি কই পাবো, এই টপিকগুলো তোমার মূল বইতে আছে, তুমি মূল বই। এখানে আর একটা কথা আছে, অনেকে তোমরা মাহবুবুর রহমান স্যারের বই ব্যবহার করো, অনেকে তোমরা অন্য স্যারদের বই ব্যবহার করো। এখন তোমরা কি জানো যে তোমাদের যে এমসিকিউগুলা হয়, ওকে, যে এমসিকিউগুলা হয় এইটা মূলত তোমাদের বোর্ড বইয়ের উপর বেসিস করে হয়, ঠিক আছে। এখন বোর্ড বই কোনটা, তোমরা যখন বাংলা তারপরে ইংরেজি বই কিনছিলা, তার সাথে কি তোমাদের আর একটা বই বলছিল যে আইসিটি, আমি যখন কিনছিলাম 2022 সালে, তখন কি করছিল, এই যে এইটা একটা প্যাকেজ ছিল, ঠিক আছে, 318 টাকা, 318 টাকা নিছিল, এখনো মনে আছে যে 318 টাকা নিছিল। এইটার একটা প্যাকেজ ছিল যে বাংলা বোর্ড বই, ইংরেজি বোর্ড বই আর আইসিটি বোর্ড বই। আইসিটি বোর্ড বই বলতে যেটা হচ্ছে সবাই মানে একই, বাংলা ছাড়া বাংলাদেশে একই, ওইটা। প্রশ্ন কিন্তু এই বোর্ড বই থেকেই হয়। আমরা কিন্তু বেসিক ক্লিয়ার করার জন্য, বা আমরা ভালোভাবে রাইট করা আছে হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বই, সেজন্য আমরা মাহবুবুর রহমান স্যারের বইটা পড়ি। বাট বোর্ড কিন্তু প্রশ্ন করে কোনো রাইটারের বই থেকে না, জাস্ট ওই যে আইসিটির যে তোমার মেন বইটা আছে ওই বই থেকে, বোর্ড বই থেকে। সুতরাং তোমাদের কাছে যদি ওইটা থেকে থাকে তাহলে ওইটা থেকে অবশ্যই তুমি হচ্ছে ওইটা অবশ্যই পড়বা এমসিকিউর জন্য। আর এমসিকিউ আমি পরে বলে দেবো যে কীভাবে কী পড়বা। যদি এমসিকিউর জন্য বা সিকিউর জন্য এই যে টপিকগুলো দেখো, তাহলে এই যে তোমার এই আইসিটি বইটা থেকে পড়বে, ঠিক আছে। আর যদি তোমরা হচ্ছে চাও যে ভাই আপনি পিডিএফ দিয়ে দেন, তাহলে সেটাও দিয়ে দিব আমি। ঠিক আছে, তাহলে একটা কাজ করব, আমি আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে এবং ডিসক্রিপশন বক্সে আমি হচ্ছে ওইটার পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে, তোমরা একটু কালেক্ট করে নিও। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবা যে হচ্ছে এই আইসিটি বইয়ের মেন যে বই আছে ওই বইয়ের পিডিএফ দেওয়া আছে, যাদের নাই তারা দেখে নিবা, যাদের আছে তো ভালোই। ওকে, চলো আমরা নেক্সট অধ্যায়ের দিকে চলে যাই। ও হ্যাঁ, সরি, এখানে একটা কথা বলতে হবে আমাকে, তার আগে একটু বলে নিই যে এই যে 2 নম্বর অধ্যায় থেকে কিন্তু প্রায় 2টা সিকিউ চলে আসবে, প্রায় 2টা, হয় এরকম আসবে, নয়তো 1 অধ্যায় প্লাস 2 অধ্যায়, এই 2টা মিলে টোটাল তোমার 3 সেট প্রশ্ন হবে, এই টোটাল মিলে তোমার 3 সেট প্রশ্ন হবে, ঠিক আছে।
এই দুইটা অধ্যায় মিলে 3 সেট প্রশ্ন হবে। তাহলে দেখো যে তুমি দুইটা মাত্র অধ্যায় পড়লে তোমার 3 সেট, 3 10কে 30 মার্ক তুমি কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে। আর ক খর জন্য, ক খর জন্য অবশ্যই বোর্ডের কোনো বিকল্প নেই। বিগত কত সাল বলবো, 2015 থেকে শুরু করে 2023 অব্দি যদি তুমি কমপ্লিট করে যাও ভাই, প্রত্যেকটা ক খ তোমার কমন পড়বে পড়বে, এবং আমি লিখে দিতে পারি একেবারে 100% কারণ নতুন কিছু নাই, প্রত্যেক বছরই সেম টু সেম জিনিস, বইতে সেম টু সেমই জিনিস আসে। তোমার অন্যান্য বইগুলো দেখবে যে প্রচুর পরিমাণে সংজ্ঞা বা প্রচুর পরিমাণে জিনিস, বাট এখানে একদম নির্দিষ্ট কিছু জিনিস আছে যেগুলো নির্দিষ্টভাবে আসে। ঠিক আছে, এই জন্য ওগুলো নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, জাস্ট তুমি এই বোর্ড ক্লিয়ার করে যাবা ক খর জন্য। ওকে, আর তোমার তুই যদি এরকম ক খ পড়ে যেতে পারো বা 1 থেকে 2 অধ্যায়, 1 আর 2 অধ্যায় পড়ে গেলে তোমার 30 মার্ক কমন থাকবে। এইবার দেখো, তাহলে তুমি যদি দুইটা অধ্যায় পড়ে 30 মার্ক, তোমার মিনিমাম কি কি পড়া লাগবে আমি বলে দিই। এক অধ্যায় আমরা অ্যান্সার করব, আমরা 2 অধ্যায় অ্যান্সার করব, আমরা 3 অধ্যায়ের প্রথম অংশ করব, আর 4 অধ্যায় অ্যান্সার করব। ঠিক আছে, এবার দেখো এক অধ্যায় থেকে একটা সিকিউ। ঠিক আছে, এক অধ্যায় থেকে একটা সিকিউ, 2 অধ্যায় থেকে 2টা সিকিউ, 3 অধ্যায় থেকে 2টা সিকিউ পারে, সংখ্যা পদ্ধতি থেকে একটা, গেটের থেকে একটা। আমরা সংখ্যা পদ্ধতি অ্যান্সার করবো, কারণ আমি জানি যে তোমরা গেট পারো না। আর অনেকেই আসো যারা গেট পারো, তারা গেট যারা পারো তারা গেট থেকে অ্যান্সার করবে, সমস্যা নেই। দেখো তাহলে হচ্ছে এখানে কয়টা, 3টা, আর এখানে একটা, তাহলে কয়টা হচ্ছে 4টা। আর এই 4 নাম্বার অধ্যায় থেকে একটা সিকিউ আসে, হয়ে গেল 5টা। এই যে টোটাল ওভারঅল 5টা সিকিউ। এখন যা তোমার যারা হচ্ছে সংখ্যা পদ্ধতি শুধু অ্যান্সার করবা তাদের জন্য এটা। আর যারা তোমার হচ্ছে সংখ্যা পদ্ধতি আর গেট দুইটাই পারো, তারা এই 4 নাম্বার অধ্যায় বা 1 নাম্বার অধ্যায় স্কিপ করে দিবা। যারা, আমি একটা কথা বলি যে এইটা গেল নর্মাল স্টুডেন্টদের ক্ষেত্রে, যারা আইসিটি কম পারো তাদের জন্য। এইবার যারা তোমাদের মধ্যে এমন আছে যারা হচ্ছে 3 অধ্যায় সংখ্যা পদ্ধতিও পারো আবার গেটও পারো, তারা কি করবা, তারা দেখো কি করবা, তারা তুমি এখানে 2 অধ্যায় প্রথমে অ্যান্সার করবা, তারপরে চেষ্টা করবা যে এখানে হচ্ছে সামথিং 3 নাম্বার অধ্যায় অ্যান্সার করা, কারণ 3 নাম্বার অধ্যায় থেকে 2টা পাচ্ছ, আর লাস্টে তুমি হচ্ছে 4 নাম্বার থেকে অ্যান্সার করবা। তাহলে অ্যাভারেজ দেখো যে কয়টা হচ্ছে, এখান থেকে 2টা পাচ্ছ, এখান থেকে 2টা পাচ্ছ, আর তুমি এখান থেকে একটা পাচ্ছ, মানে 3টা অধ্যায় করলেই তোমার 5টা সিকিউ কমন চলে আসতেছে। 8টা বাই সিকিউ কমন ফেলানোর দরকার নাই, তোমার লিখতে হবে 5টা, তুমি কমন ফেলাও 5টা। 8টা তোমার হচ্ছে কোনো দরকার আছে 8টা কমন ফেলানোর? 8টা তো তুমি লিখবা না, অনেকেই পোলাপান আছে যারা 8টা কমন ফেলানোর চিন্তা ভাবনা করে, 8টা ফেলানোর দরকার নেই। 8টা কমন ফেলানোতে গেলে তোমার রেজাল্টের 19-20 হয়ে যাবে একদম। ওকে, যাই হোক, চলো আমরা নেক্সট অধ্যায়ের দিকে চলে যাই। এখানে আছে আমাদের হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে দেখো যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, অ্যাভারেজ 7টা করে টাইপে দিচ্ছি, 6টা বা 7টা টাইপ করে করলেই হচ্ছে। এখন তৃতীয় অধ্যায় হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। ঠিক আছে, এখন সংখ্যা পদ্ধতির রূপান্তর প্লাস যোগফল। ঠিক আছে, এইটা তোমার হচ্ছে একেবারে 4 স্টার, খুবই গুরুত্বপূর্ণ, 2 এর পরিপূরক ভাই, এটা তো আসবেই আসবে। তুমি 100% শিওর থাকো যে এই রিলেটেড প্রশ্ন আসবে, এই টপিক থেকে প্রশ্ন আসবেই তোমাদের গ অথবা ঘতে। তারপরে তোমাদের এই যে সারণী আছে, তারপরে হচ্ছে সরলীকরণ আছে, তারপরে এই যে বাস্তবায়ন, এইটা হচ্ছে টেস্ট পেপার সলভ করতে হবে, তারপরে যে কোনো গেটের সার্কিট বা সত্যক সারণী, এইটা 4 স্টার, এইটা আসবেই, এইটা আসবেই আসবে, একেবারে 100% বলা যায়, একেবারে 100% বলা যায় এখান থেকে আর প্রশ্ন হবেই। হাফ অ্যাডার ফুল অ্যাডার এই জিনিসটা, এইগুলাই আর কি, এইগুলো দেখলেই হচ্ছে। ঠিক আছে, আর কিছু তেমন একটা দেখা লাগবে না। আর এখান থেকে তো আমি বলে দিলাম যে 3 নাম্বার অধ্যায় থেকে তুমি 2 সেট তুমি হচ্ছে সিকিউ পাবা, একটা হচ্ছে ওই সংখ্যা পদ্ধতি প্রথম অংশ থেকে, আর এই যে গেট টেট আছে এইগুলা দিয়ে আরেকটা। যারা ভালো পারো এই অধ্যায়টা, মানে 2টা অংশই ভালো পারো, তারা এই অধ্যায় থেকে অ্যান্সার করবে। আর হচ্ছে ওই 1 অধ্যায় করার দরকার নেই, 1 অধ্যায় করার দরকার নেই, কারণ কি 1 অধ্যায় করতে গেলে তোমার অনেক লিখতে হবে। ঠিক আছে, অনেক লিখতে হবে, বাট তুমি দেখবা যে 2 অধ্যায় কম লেখা লাগতেছে, গেট আঁকাতে হচ্ছে, তারপরে 3 অধ্যায় আঁকা কি করতে হচ্ছে, 4 অধ্যায় তো HTML, তাহলে সব দেখো খুব তাড়াতাড়ি তোমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আর যারা তোমরা হচ্ছে 3 অধ্যায় সম্পূর্ণ পারো না, তারা ওই 1 অধ্যায় অ্যাড করে নিবা, সমস্যা কি, 20 মিনিট সময় বেশি লাগলো, একটু ফাস্ট লিখবা হয়ে যাবে। একটা সৃজনশীল 1 নাম্বার করবা, 2 নাম্বার করবা, 3 নাম্বার প্রথম অংশ করবা, 4 নাম্বার করবা, কোপ, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, এই হচ্ছে কথা। আমরা নেক্সটের দিকে চলে আসি, আমাদের HTML এর দিকে। ওকে, আমার HTML এর ভিডিওতে
তোমাদের যাদের এইচটিএমএল সমস্যা আছে দেখবে যে আমার এই চ্যানেলে তুমি যেখানে ভিডিও দেখতেছো এখানে 4টা ক্লাস নেওয়া আছে, 1 থেকে 4 লেকচার, ঠিক আছে, একেবারে একাডেমিক টু অ্যাডমিশন পর্যন্ত, মানে অ্যাডমিশন যারা অনেকেই আর্টসে পোলাপান দেয় তাদের জন্য আর কি, কিন্তু সেটা পরে কথা। কিন্তু এখন দেখো যে একাডেমিক টু একেবারে হায়ার লেভেল পর্যন্ত আমি বুঝাই দিছি, একেবারে হায়ার লেভেল পর্যন্ত 4টা লেকচারে। 4টা লেকচার যদি 1 ঘন্টা করেও হয়, 4 ঘন্টায় তোমার একটা এইচটিএমএল পুরো একটা সিকিউ কমন, একটা সিকিউ পুরো কমন থাকবে, ঠিক আছে। সুতরাং দেখে নিতে পারো, ক্লাসটা করে নিতে পারো, প্লে লিস্ট করা আছে দেখবা। ওকে, এখন আমি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা টাইপ দিয়েছি, তোমরা 6টা টাইপ সুন্দর করে করে নিবা, তাতেই হবে। এখানে দেখো এইচটিএমএল, এই যে এই টোটাল এই অংশটা হচ্ছে কোডিং, ঠিক আছে। এইটা তোমার ম্যাক্সিমাম সময় নাম্বার অথবা নাম্বারে দিয়ে দেয়, ঠিক আছে। আবার এই জিনিসটাও আবার নাম্বার অথবা নাম্বার দিয়ে দেয়, কোনো মানে নাই যে কোড দেবে তোমার হচ্ছে নাম্বারে দিবে না। আবার অনেক সময় দেখা যায় গতেও কোডিং দিছে, ঘতেও কোডিং দিছে, ঠিক আছে। এরকম বিষয়টা হচ্ছে এরকম। তোমরা সুন্দর করে এই জিনিসগুলো তোমরা ওই যে মূল বই যে আছে না, মূল যে বোর্ড বইটা আছে ওখান থেকে অবশ্যই পড়ে নিবা এই টপিকগুলা। আর কিভাবে লিঙ্কগুলো অ্যাড করতে হয়, তারপরে এইচটিএমএল কোডটা বারবার প্র্যাকটিস করে যাবা। কেউ যেন এরকম করবা না যে না আমি তো এইচটিএমএল কোড পারি, ও পরীক্ষার হলে দিলে সমস্যা নেই। আর হ্যাঁ, এইচটিএমএল কোডে কাটাকাটি করবা না, কাটাকাটি কোনোভাবেই, ঠিক আছে, কোনোভাবেই যেন কাটাকাটি না হয়। তোমার স্যার দেখবে শুধু নিয়ম, ঠিক আছে, তোমার স্যার শুধু নিয়ম দেখবে, তুমি ভিতরে কি লিখেছো কি লিখোনি এইটা দেখবে না। খুব কম স্যারেরাই এইটা দেখে, কারণ তুমি এইচটিএমএল কোড লিখেছো এত বড়, তোমার তো ভুল হইতে পারে ভিতরে, সেটা সমস্যা নেই। বাট তুমি এই যে হাইপার লিঙ্ক অ্যাড করতেছো, এখানে যে এইচ রেফ ওই যে তুমি দিয়ে ডাবল কোটেশন দিচ্ছ কিনা, বা এই ছোট ছোট জিনিসগুলো স্যাররা খেয়াল করে যে তুমি এইটা দিছো কিনা, তোমার ভিতরে ভুল গেছে বা এরকম হয়েছে কিনা এরকম দেখে না। বাট তুমি যদি ওই ধরো তোমার এরকম এইচটিএমএল লিখতে যায়, এইচটিএম বড়তার এরাম এল হয়ে গেছে, এখন তুমি এটা কাইটে এরাম কাইটলা আবার তুমি HTML এইভাবে লিখলা, এই যে এই জিনিসটা করতেছে না, এই যখনই করিস তখন স্যার মনে করছে না এর কোনো একটা ঘাপলা আছে, পড়ে দেখতে হবে, তখন কিন্তু স্যার খাতা পড়ে দেখবে, ঠিক আছে। এই জন্য একটু সতর্ক থাকবা, ভুল গেলেও যদি শুধরানো যায় তাহলে শুধরাইলে, নয়তো দরকার নেই ওই অবস্থা রেখে দিয়ে চলে আসবা, কাটার দরকার নেই। কারণ তোমার স্যার তো আউটপুট বের করতেছে না, তাই না, কম্পিউটার টাইপিং করে তার আউটপুট বের করতেছে না, এই আর কি। তারপর হচ্ছে ওয়েব পেজ কাঠামো এবং পাবলিশিং, এটা তোমরা হচ্ছে রিডিং পড়ে নিবা। আর হচ্ছে এই যে ব্যাখ্যা সহ পার্থক্য, এটাও হচ্ছে রিডিং পড়ে নিবা, তাছাড়া কিচ্ছু না, দেখেছো। 4 স্টারের মধ্যে এইটা এই 3টাই আছে, আর এই প্রথমটাও দেখে নিও একটু। ঠিক আছে, বুঝতে পারছো। আর এইচটিএমএল থেকে তো আমি বললাম যে একটা সিকিউ আসে, তুমি সে ফুল সিলেবাসে হও বা শর্ট সিলেবাসে যেটাই হও না কেন, একটা সিলেবাস একটাই আসে, ঠিক আছে। ওকে, চলো আমরা হচ্ছে নেক্সট অধ্যায় দিয়ে যাই। এখানে হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় অনেকেই অ্যান্সার করতে চায় না, আর আমিও করতে মানা করি, কারণ এখানে অনেক প্যারা আছে। যাদের বাসায় কম্পিউটার আছে বা কোনোভাবে ভালো করে প্র্যাকটিক্যাল করেছে কলেজে, তাদের কাছে এটা সহজ মনে হয়, বাদ বাকি পোলাপানদের কাছে একটু কঠিন মনে হয়। এই জন্য পোলাপান এগুলো আর অ্যান্সার করতে চায় না, ঠিক আছে। সি প্রোগ্রামিংটা হচ্ছে অ্যান্সার করতে চায় না। এখন যাই হোক, তোমরা যারা অ্যান্সার করতে চাচ্ছ তাদের ব্যাপার আলাদা, তারা করতে পারো। আমি এখানে তোমার হচ্ছে ফলোচার্ট দিয়েছি, দুইটি সংখ্যা যোগফল, ত্রিভুজ, বৃত্তের। এখানে খেয়াল করবা তোমার প্র্যাকটিক্যালে বোর্ড থেকে যে প্র্যাকটিক্যালগুলো দিছে না, ওই প্র্যাকটিক্যালে তোমার যে যে জিনিসগুলো আছে না, ওইগুলো একটু বেশি গুরুত্ব করে দেখার চেষ্টা করবা, ওইগুলো বেশি আসে, ঠিক আছে। এইটা একটু খেয়াল রাখবা, আর কিছুই না। যেহেতু আমি এই অধ্যায় থেকে অ্যান্সার করতে বলবো না, সুতরাং আমার 8টা কমন ফলানোর কোনো দরকার নেই, 8টা সিকিউ কমন বাঁধানোর দরকার নেই। যারা এই 8টা চিন্তা করবা তারা দেখবে যে 5টাও লাস্টে লিখতে পারতেছো না। এই জন্য চেষ্টা করবা যে 5টা কমন বাদুক, আর 5টায় যাতে আমি পারি। ক খার উপরে একটু বেশি জোর দিবা, কারণ একটা সৃজনশীলের মস্তিষ্ক হচ্ছে এই ক খ। যখনই তুমি এই ক খতে ভুল করতেছো বা ক খ লিখতেছো না, অনেকেই তোমরা করো কি কলেজের পরীক্ষায় যে ধুর ক খ লিখবই না আমি, আমার 3 মার্ক দরকারই নাই, 3 মার্ক দরকারই নাই আমার, ঠিক আছে। কিন্তু দেখো যে 5টা সৃজনশীলের 3 মার্ক মানে হচ্ছে 15 মার্ক তুমি ছেড়ে দিয়ে আসতেছো। তুমি 85 মার্কের পরীক্ষা দিলে সেখানে কি 80 পাওয়া সম্ভব হবে? বলো, সম্ভব হবে? সো টাফ হয়ে যাবে। এই জন্য ভাই এই কাজ করা যাবে না কোনোভাবেই। তুমি মিনিমাম আইসিটির ক্ষেত্রে 3টা অধ্যায়ের তুমি 1 অধ্যায়ের, 2 অধ্যায়ের, আর 3 অথবা 4 যেটা তোমার সহজ, এই 1 আর 2 দেখবা যে এখান থেকে 3টা সৃজনশীল চলে আসছে, মানে তুমি 1 আর 2 এর যদি ক খ মুখস্থ করে রাখো তাও তোমার অনেক, ঠিক আছে, তাও তোমার কাছে অনেক।
এইগুলো একটু মুখস্থ করে রাখবা। বেশি যদি না ভাইয়া আমি মুখস্থ করতে পারি না, তাহলে 3টা অধ্যায় মিনিমাম 3টা অধ্যায় মুখস্থ করে রাখো ককা, তাতেই হবে। এখন আসি এমসিকিউতে, যে ভাইয়া এমসিকিউ কিভাবে পড়বো বা কিভাবে কি করবো, তাই না? দেখো, এমসিকিউ পারার জন্য তোমাকে আগে জানতে হবে যে প্রশ্ন কারা করে। ওকে, প্রশ্ন কারা করে। তোমরা যদি একটা বিস্তারিত ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি হচ্ছে একটা বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে প্রশ্ন আসলে কিভাবে আমাদের করা হয় বোর্ড থেকে, আর কিভাবে A to Z মানে প্রোগ্রামিং করে আমাদের মানে প্রসেসিং করে আমাদের মানে একদম আমাদের হাতে পর্যন্ত আসে কিভাবে, A to Z আমি একটা 10 থেকে 15 মিনিটের ভিডিওতে ব্যাখ্যা করে দিব। তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করো। ওকে, প্রশ্ন কারা করে? তোমার প্রশ্ন করে কারা? বিভিন্ন বড় বড় কলেজের, এই যে বড় বড় যে কলেজগুলো আছে না, এই কলেজের শিক্ষকরা। এখন তুমি বলবা যে ভাইয়া তাহলে তো আমি বড় কলেজে পড়ি, আমি হচ্ছে এনডিসিতে পড়ি, তাহলে আমার কলেজের স্যারের নামে প্রশ্ন করছে। হ্যাঁ, প্রশ্ন করছে, ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, কিন্তু কে প্রশ্ন করছে এবং ওই প্রশ্নই যে তোমাকে দেশে কিনা, এখানে তো একটা প্রশ্ন আছে, মানে প্রশ্নের মধ্যেও একটা প্রশ্ন আছে। দেখো কি করে করা হয়। বড় বড় কলেজদের স্যারদেরকে হায়ার করা হয়, যে হচ্ছে আমাদের এরকম প্রত্যেকটা বোর্ড থেকে এরকম ধরো প্রচুর পরিমাণে প্রশ্ন কালেক্ট করা হয়। এইবার এই যে প্রশ্ন ধরো প্রচুর পরিমাণে যে প্রশ্নগুলো কালেক্ট করা হলো, এক একটা স্যার এক এক রকম প্রশ্ন বানাই দিছে। এইবার একটা ওই শিক্ষকদেরও তো বড় শিক্ষক আছে, তাই না, তারা পিএইচডি হোল্ডার, তাদেরকে নিয়ে একটা টিম গঠন করা হয়, যা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শহর থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে ওইগুলোর উপরে আপনারা এই যে টিমটা বানানো হয়েছে, এই টিমটা এবার বিশ্লেষণ করে যে মানসম্মত প্রশ্ন কোনগুলো আছে, কোনটা বোর্ড স্ট্যান্ডার্ড, কোনটা কঠিন, কোনটা সহজ, এইভাবে করে সুন্দর করে ভাজায় গুছায় নিয়ে, মানে কোন প্রশ্ন কোন জায়গায় আছে কেউ জানে না, কিন্তু কোন কলেজের স্যারের কোন কি প্রশ্ন করছে কোনোভাবেই জানে না। আবার প্রত্যেক কলেজের স্যাররাই যে প্রশ্ন করে তা না, যেমন এনডিসি আছে, ভেকারুন্নেসা আছে, তারপরে আরও বড় বড় যে কলেজগুলো আছে এই কলেজগুলো। এখন তাহলে এই কলেজের স্যারেরা যে প্রশ্নগুলো করে, এখন সাপোজ যদি আমি সাপোজ ধরো আমাকে প্রশ্ন করতে বলেছে, এখন আমি আমার কলেজে যে ধরনের প্রশ্ন দিছি আমি সেই ধরনেরই হচ্ছে প্রশ্ন করব শিওর, নাকি বলো? আমি যে ধরনের প্রশ্ন আমি কলেজে দিই সচরাচর, যদি আমি হচ্ছে আইসিটির প্রশ্ন করি আমার কলেজে, তাহলে আমি কি করব, যে আমি এই প্যাটার্নে প্রশ্ন করি, আমি ঠিক সেই প্যাটার্নেই বোর্ডের প্রশ্ন করব। মানে আমাকে বলা হয়েছে প্রশ্ন করতে, তাহলে আমি সেই প্যাটার্নেই করব। এখন তাহলে একটা জিনিস বোঝো, যে যদি আমাদের আইসিটির এমসিকিউ পাঠতে হয়, শুধু আইসিটির ক্ষেত্রে এমসিকিউ পাঠতে হয়, তাহলে প্রথমে আমাদের নজর দিতে হবে কলেজের প্রশ্নগুলো। তোমাদের টেস্ট পেপার থাকলে কলেজের প্রশ্নগুলো ঠুটস্থ করবে, একেবারে ঠুটস্থ। কারণ আমি জানি যে আল্লাহর বান্দারা তোমরা কেউই বই পড়োনি, হাতে গোনা কয়েকজন আছে যারা বই পড়ছে, বাদ বাকি কেউ বই পড়েনি। সুতরাং কলেজের প্রশ্নগুলো টেস্ট পেপারে কলেজের প্রশ্ন অহরহ দেওয়া আছে, এগুলো ঠুটস্থ করবা, ঠিক আছে, ঠুটস্থ। এইবার ঠুটস্থ করার পরে আমি যদি সম্ভব হয় তাহলে তোমাদের টেলিগ্রাম যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে আমি তোমাদের মার্কিং বুক দিয়ে দেবো, ঠিক আছে, মার্কিং বুক, এইটা হচ্ছে সলভ করবা, ঠিক আছে, এইটা সলভ করবা, তাহলে তোমার প্রায় 70% হচ্ছে চলে আসবে। তারপরে যে এর পরে যে তুমি হচ্ছে বোর্ড করবা, বোর্ডের প্রশ্নগুলো তোমার প্রত্যেক, আরে বোর্ড বানান কি লিখছি, যাই হোক এটা হবে না। তোমার বোর্ডের প্রশ্নগুলো খুবই কম পরিমাণে আসে, একেবারে কম, একেবারে কম পরিমাণে আসে। সুতরাং তোমরা কেউ যেন আগে আগে এই বোর্ডের প্রশ্ন সলভ করার জন্য পাগল হবে না, আর সাজেশনের পিছনে দৌড়াবা না ভাই। আমি বারবার বলতেছি সাজেশনের পিছনে কোনো দৌড়ানোর দরকার নেই। তোমরা এখানে প্রথম কলেজের প্রশ্ন সলভ করবা, তারপরে মার্কিং বুক আছে, দাগানো বই, সেই দাগানো বইটা যদি পড়ার সময় হয় পড়বা, তারপরে যে তুমি হচ্ছে এখানে শুরু করবা যে হচ্ছে তোমার বোর্ড প্রশ্ন। এখন অনেকে বলবা যে ভাইয়া বইটা আগে দিতে পারতেন, বই পড়ে এসে আমরা হচ্ছে কলেজ প্রশ্ন সলভ করতাম। ভাই আমি জানি তোমরা এই কলেজ প্রশ্ন সলভ করতে যে বই পড়বা না, এই জন্য আগে থেকে দিয়ে তুলাম যে কলেজের প্রশ্নগুলো সলভ করবা, ঠিক আছে, কলেজের প্রথম প্রশ্ন সলভ করবা, তারপরে তোমার যদি সময় থাকে বই পড়বা, তারপরে যদি সময় থাকে, যদি সময় না থাকে তাহলে এখানেই ক্লোজ, আর যদি তোমার সময় থাকে তাহলে তুমি বোর্ডের প্রশ্নগুলো সলভ করবা। এইভাবে করলে তুমি এখান থেকে, আমি 100% বলতে পারবো না, 80% দেখবা যে তোমার কমন আসতেছে, ঠিক আছে, কমন আসতেছে, কমন আসতেছে। বিভিন্ন কলেজের বড় বড় কলেজের প্রশ্নগুলো, বইয়ের প্রশ্নগুলো, তারপরে হচ্ছে বোর্ডের প্রশ্নগুলো যদি তুমি সুন্দর করে সলভ করতে যাও, এখানে সব থেকে বড় মারা খায় কিসে মানুষ? আইসিটিতে। আইসিটিতে কোন জায়গায় মারা খায়, সিকিউতে নাকি এমসিকিউতে? বলো কোন জায়গায়, কোন জায়গায় মারা খায়? এমসিকিউতে খায়। দেখবা যে ম্যাক্সিমাম পোলাপানের 15টা বা হচ্ছে 10টা এমসিকিউ আছে, এই রেঞ্জে থাকে, 10টা বা 15টা এই রেঞ্জে থাকে তোমার এমসিকিউ, বুঝছো? বাট আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন অবশ্যই এই জিনিসটা ফলো করছিলাম, কলেজ প্লাস বুক প্লাস বোর্ড, এইভাবে করে আমার প্রায়
20টা নাকি 19টা এভারেজ এরকম এমসিকিউ চলে আসছিল, ঠিক আছে? এরকম আমি একেবারে হাহামরি ভালো পারিনি, বাট দেখো যে অ্যাভারেজ একটা মার্ক চলে আসছে যে 20টা বা 22টা এরকম সামথিং, 20-22টাই আসছিল হয়তো, এরকম এরকম একটা সামথিং প্রশ্ন মানে তোমার হচ্ছে চলে আসছিল প্রশ্নের উপর, ঠিক আছে? তাহলে আমি যে তোমার সিস্টেমটা ফলো করেছি ওইটা তোমাকে শিখাই দিলাম, এখন তোমার দায়িত্ব যে তুমি এটা ফলো করবা কিনা। এটা হচ্ছে তোমার সম্পূর্ণ তোমার নিজের উপর, তোমার নিজের দায়িত্ব। আমি তোমাকে জোর করব না তুমি এটা পড়ো বা এটা না পড়ো, তোমার সম্পূর্ণ নিজের উপরে তুমি যেটা চাও, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আর হচ্ছে অবশ্যই ভালো করে পড়াশোনা করো, কারণ তোমাদের এই যে আরেকটা আউট অফ মানে সিলেবাস কথা বলতে চাচ্ছি একটা, যে তোমাদের এই যে এইচএসসির যে সিলেবাসটা, এইটা আহামরি যে কঠিন তেমন কিছু না, বাট তোমাদের প্র্যাকটিস করা হয়নি, কারোর কারোর পড়াতে পারোনি, কেউ অসুস্থ ছিলা, কেউ বুঝে উঠতে পারোনি, কম সময় পাইছো, মানে অনেক সমস্যা আছে। যাই হোক, কিন্তু তোমার এই এইচএসসি সিলেবাসে যদি তোমরা A+ না পেয়ে এ গ্রেড পাও, তোমার পরিবার থেকে শুরু করে তোমার মানে পাড়া মহল্লা দিয়ে এমন একটা অবস্থা করবে তোমারে, মানে তুমি আর মানে না পাইবা না পারবা সহ্য করতে, না পারবা হজম করতে, এরকম একটা অবস্থা হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমি বলবো যে এখন এই যে যে কয়টা তোমার হচ্ছে তো বাংলা পরীক্ষা শেষ প্লাস ইংরেজি পরীক্ষা শেষ, আর তোমার হচ্ছে সামনের তো আইসিটি পরীক্ষা আছে, ঠিক আছে? এখন হয়তো আমি জানি যে ম্যাক্সিমাম পোলাপান এই দুইটায় A+ পাবে না, এ গ্রেড পাবে, ঠিক আছে? এখন এর জন্য কি করতে হবে, 4 সাবজেক্টের উপর নজর দিতে হবে। আর তুমি বললাম তো যে তোমাদের যদি 4 সাবজেক্টের A to Z ভিডিও লাগে, তোমাকে আমাকে বললো একটা শিট করে দিবা, না একদম পুরো তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত ফোর ফোর সাবজেক্টের যত কাজ আছে ওখানে লিখে দিবা, সমস্যা নেই আমায়। এখন এইটাই মনে হয় না তুমি A+ আনতে পারবা, কারণ তুমি সায়েন্সের স্টুডেন্ট ভাই। এটা সিম্পল একটা জিনিস। 90% পোলাপানে দেখবা এখানে A+ হচ্ছে না, এখানে A- নয়তো এ গ্রেড হচ্ছে এই বাংলা ইংরেজিতে। কিন্তু আইসিটিতে A+ হয় যারা একটু বুদ্ধিমান, এই যে আমি যেভাবে বললাম বুদ্ধিমত্তার পরিচয় দিবা, কম পড়ে তোমার A+ চলে আসবে। বাট যারা তোমার হচ্ছে কম পড়ে A+ মানে আনতে চাচ্ছ তারা তো পারবাই, কিন্তু কিছু কিছু পাবলিক আছে যারা মেলা পড়তে চায়, যে যেখান থেকে ধর আসবে প্রশ্ন সেখান থেকে পারবো, আমার 8টা সৃজনশীল কমন ফলাতে হবে। ভাই বিশ্বাস করো, তোমরা মারা খাইতে যাচ্ছ খুব সুন্দর করে। তোমরা বাংলা ইংরেজিতে পারোনি কোনো ব্যাপার না, কিন্তু এই আইসিটিতে যদি তোমার এ গ্রেড বা A- চলে আসে, তখন তোমার A+ কোনোভাবেই আসবে না ভাই, তুমি সে যত চেষ্টাই করো না কেন। যদি তুমি হচ্ছে 4 সাবজেক্টে, এই 4 সাবজেক্টে যদি তুমি 100-র মধ্যে 120ও পাও, তখন তোমার A+ আসবে না, বুঝছো? জিনিসটা হচ্ছে এরকম। আশা করি বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা এবং মন দিয়ে পড়াশোনা করো। লাস্টের এই যে কয়দিন সময় আছে এখনো তো PCMB মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এইগুলো বাকি আছে, এইগুলোতে কোপ দাও, ঠিক আছে? এইগুলোতে যথেষ্ট পরিমাণে কোপ দাও। তোমার এইগুলো যদি রেজাল্ট ভালো হয়, ওই বাংলা ইংলিশ আইসিটি কিছু যায় আসে না। আইসিটিতে তুমি মিনিমাম A+ পাওয়ার অ্যাবিলিটি রাখবা, আর দুইটা তো গেছে যা গেছে, কোনো ব্যাপার না। এখনও যদি তুমি দেখো যে ফিজিক্সে তুমি হচ্ছে A+, তারপর কেমিস্ট্রিতে A+, তারপরে তুমি ম্যাথে যদি A+ আনতে পারো, তারপরে তুমি যদি বায়োলজিতে A+ আনতে পারো, ঠিক আছে? 4টাই A+ হয়ে রয়েছে। আর তুমি বাকি যে 3টা আছে, এই তিনটা যদি তুমি এ গ্রেডও রাখো, তাও তোমার A+ চলে আসবে, চোখ বন্ধ করে তোমার A+ চলে আসবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নাই, শুধু পড়াশুনো করো মন দিয়ে, তাছাড়া কিচ্ছু না, ঠিক আছে? আজকে এ পর্যন্তই। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।